এই তৃতীয় ধারার রাজনীতিটা আসলে কি সেইটা বুঝবার জন্য আসলে আমরা চেষ্টা করছিলাম আমাদের রাজনীতির মোদ্দা কথাটা কি, যেটা আমরা তৃতীয় ধারার রাজনীতি বলতে বোঝাচ্ছি। দুইটা রাজনৈতিক দল কেউ বর্তমানে বাস করে না, তারা অতীতে বাস করে। তাহলে এখন রাজনীতি তো একটা ভবিষ্যৎমুখী বাস্তবতা, যে আমি ক্ষমতায় আসলে পরে আমি কি করব আপনার জন্য, এটা হচ্ছে রাজনীতি। তাহলে রাজনীতিতে আলোচ্য বিষয় হওয়া দরকার ছিল 2030, 2040, 2050, 2060, 70। সেইখানে আমরা ন্যূনতম 50 বছর পিছনের বিষয় নিয়ে পড়ে আছি। মুক্তিযুদ্ধ এবং ধর্ম, এই দুইটা নিয়ে আমরা রাজনীতি করব না। এই দুইটা সম্মানের, মর্যাদার, এটা আমাদের সম্মানের ঊর্ধ্বে থাকবে, বিতর্কের ঊর্ধ্বে থাকবে। কিন্তু এই দুইটাকে ব্যবসার পুঁজি করে আমরা পলিটিক্সটা করব না। যে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিটা হচ্ছে আমার বাংলাদেশ পার্টির, এবি পার্টির রাজনীতি। এটা হচ্ছে নতুন ধারার রাজনীতি হবে। সাংবাদিক ভাইরা কোনোদিন শুনেছেন যে আজকের বড় দুইটা দল ডেঙ্গু মশার প্রকোপ কিভাবে হ্যান্ডেল করবে, অ্যাড্রেস করবে, সেটা নিয়ে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রের কাছে? আমাদের রাজনীতি দেখবেন শুধু নির্বাচনে এবং ক্ষমতায় আটকে গেছে। যাকে আপনি যে প্রশ্ন করেন, ভাই নির্বাচন দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো নির্বাচন তো ছিল এর আগে, ক্ষমতা তো আমরা দেখছি, রাজনীতি তো এর আগে দেখছি। 53 বছর ধরে কেউ না কেউ তো রাষ্ট্র চালাইছে, ওই সমস্যার সমাধান তো হয়নি। আমাদের একটা সমস্যারও সমাধান হয়নি। আপনারা কেউ বলতে পারবেন না যে 53 বছর আগে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন আর নাই। 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে আমরা প্রায় যে কথাটা বলি, দেখবেন আমরা 90-এর দশকে যারা ঢাকায় বড় হয়েছি, বাসে রাস্তার মাঝখান থেকে দৌড়ায় দৌড়ায় যেভাবে উঠতাম নামতাম, এখনও 2024-25 সালে বাসে আমরা ওইভাবেই উঠি এবং ওইভাবেই নামি। তাহলে একটা গণপরিবহন ব্যবস্থা তৈরি করতে কি আসলে 53 বছর লাগার কথা? জনগণের সেবা নিয়ে কেন আলাপটা নাই? আপনাদের এখানে দেখেন একটা কমন সমস্যা হচ্ছে সিজনে হাতির প্রচণ্ড প্রকোপ বেড়ে যায়। প্রায় পত্রিকাতে দেখি, যখন ধান টান পেকে যায় সম্ভবত হাতি তখন খাবার খাইতে আসে। এখন এটা কি সমাধানযোগ্য না? আপনি কৃষকদেরকে যদি একটু সামান্য ট্রেন দেন, একটু সার্চ লাইটের ব্যবস্থা করে দেন, ভারতের ওই সীমান্তে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের সাথে একটু কোয়ালিশন করেন, একটু আলোচনা করেন, তাহলে প্রতি বছর কেন হাতির প্রকোপে শেরপুরে মানুষ মারা যাবে, আমার কৃষক মারা যাবে? তর্কটা নাই কেন? শেরপুরের রাজনীতিবিদরা কেন এটা নিয়ে কথা বলছে না? আপনার ব্রহ্মপুত্র দেখেন, আমাদের তো দুইটা ওয়াটার বেসিন, মেইনলি ব্রহ্মপুত্র আর গঙ্গা, পদ্মা, দুইটা। এই বেসিনটা মরে গেল, তো ঠিক আছে, এটা না হয় আপনার সাইড চেঞ্জ করে ওই পাশে চলে গেছে, বগুড়ার পাশে চলে গেছে, কিন্তু এই নদীটাকে কি সচল করা যায় না? এই ব্রহ্মপুত্র যদি সচল না করে, এটা থাকবে না। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে গতকালকে জামালপুরে এই প্রস্তাবনা অলরেডি দিয়েছি যে আমরা পরিবেশবিদদের সাথে কথা বলবো, পরিবেশ যে উপদেষ্টা আছে রেজওয়ানা আপার সাথে আমি কথা বলবো, কথা বলে এই প্রস্তাবটা আমি দিব যে ব্রহ্মপুত্রকে 50-60 কিলোমিটার একটা খাল খনন করে, সংযোগ খাল করে এটাকে আপনি সচল করে ফেলেন। বিশাল নদী, বিশাল। আদারওয়াইজ এই বিভাগটা মরুভূমি হয়ে যাবে। সমসাময়িক বিষয়ে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং গণ অভ্যুত্থানে যেটা হয়ে গেছে, আমরা এবি পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেখানে আমরা কোনো যুগপৎ জোটে যাই নাই, কিন্তু আমরা যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে ছিলাম, আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতরে যতটুকু কুলিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে গত 16 বছর যেভাবে নাজুক অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ সরকার, এটা আমাদের ইতিহাসের আর কখনো এটা হয় নাই। 71 সালে যুদ্ধ চলা অবস্থায়ও আমার রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে নাই। আমার রাষ্ট্রের কাঠামো, আমার রাষ্ট্রের স্থানীয় সরকার ব্যবস্থা এই লেভেলে ভেঙে পড়ে নাই। বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময় যখন আমার কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো লেভেলে নাই, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমার কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কাঠামো নাই, আমলারা দেশ চালাচ্ছে। শুরুতে যেটা বলেছি, আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা হওয়ার পরে এবং একই টাইমলাইন বর্তমান সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে, ডিসেম্বর থেকে আগামী জুন জুলাই, যেটা আমাদের 1.5 থেকে 2 বছরের যে এস্টিমেশন সেটাকেই তারা অ্যাফার্ম করেছে। এর বাইরে হচ্ছে কম বেশি যদি করতে হয় সেটা রাজনৈতিক দল, অংশীজন, ছাত্র জনতা যারা আছেন, নাগরিক কমিটি, বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলন, তাদের দল, সবার সাথে পরামর্শ করে একটা ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। এইটা আমাদের ইতিহাসের একটা ঐতিহাসিক বাস্তবতা, ঘটনা। আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনীতির গতিপথ, বাংলাদেশের রাজনীতির মনস্তাত্ত্বিক জায়গাটা ফান্ডামেন্টালি, মৌলিকভাবে পরিবর্তন হয়ে গেছে। যারা এখনও পুরাতন আমলে বাস করছেন, পুরাতন আমলের রাজনীতি করবার চেষ্টা করছেন, চাঁদাবাজি, নদী, হাট, ঘাট, মাঠ দখল, ইজারা আর ফুটপাতের বাণিজ্যের রাজনীতি করবেন, তারা আসলে ডাইনোসর হয়ে যাবেন। এই ব্যাপারে আমরা প্রিটি কনফিডেন্ট। বাংলাদেশে ওই রাজনীতি আর থাকবে না।
60% জনগোষ্ঠীর বয়স 30-এর নিচে, 35-এর নিচে। এই জনগোষ্ঠীর কাছে পুরাতন রাজনীতির ন্যূনতম কোনো আপিল নাই। অতএব বাংলাদেশ বদলাইতেই হবে, বদলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এটা কার নেতৃত্বে বদলাবে সেটা ডিপেন্ড করছে কারা তরুণদের পালস বুঝতে পারছে, কারা দেশের শিক্ষিত মধ্যবিত্ত মানুষের, রাজনীতি সচেতন মানুষের পক্ষে কথা বলতে পারছে, কারা তাদেরকে নতুন স্বপ্ন দেখাইতে পারছে, কারা জীবন ঘনিষ্ঠ আইডিয়া দিয়ে দেশের পলিসি চেঞ্জ করতে পারবে, ঠিক তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে। না, দলের চয়েসের ব্যাপারে আলোচনা এখনও আমরা করছি না। আমরা নীতি আলোচনাতে আছি যে বিএনপিকে 270-80 আসনে যদি আপনি নির্বাচিত করেন, বর্তমান বাস্তবতায় তাই। ফ্রি ফেয়ার নির্বাচন হইলে ধরেন বিএনপি 250 সিট পাবে, তার যে বাস্তবতাটা, সে দেশ চালাইতে পারবে কিনা, সফল হবে কিনা, সুশাসন দিতে পারবে কিনা, সেটা ভিন্ন আলোচনা। বাস্তবতা হচ্ছে সে নির্বাচন করে জিতে আসবে। এটা তো আমাদের কারোর জন্য কাম্য না। সে আরেকটা আওয়ামী লীগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটা মনস্টারে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তাই বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দল সংসদে থাকাটা জরুরি। যেমন ধরেন অ্যাটলিস্ট জামালপুরের ব্যাপারে আমরা গতকালকে কনফার্ম করেছি, জামালপুর সদরে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানোয়ার হোসেন ভাই আমাদের ওখানে প্রার্থী হবেন জামালপুর সদরে। মোটামুটি নিশ্চিত। এটা আমরা অলরেডি ঘোষণা করে দিয়েছি। শেরপুরের ব্যাপারে আমরা এখনও যাচাই বাছাই করছি। একটা আসনের ব্যাপারে যথেষ্ট কাজ অগ্রগতি হয়েছে, এটা আমরা ঘোষণা করব, আর একটু অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আমরা ঘোষণা করব।